রমাদান মাসের আজকেই শেষ রোজা। তো দোকানে আগুন লেগে গিয়েছে। এই যে ঈদ আসছে, কত আনন্দ, চতুর্দিকে কত বাজার, কত মার্কেট, কত আনন্দ, কিন্তু কিছু কিছু মানুষের মনে আনন্দ নেই। তো কেন আনন্দ নেই দেখতে হলে আমার পুরো ভিডিও জুড়ে আপনাদের থাকতে হবে। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের আমন্ত্রণ। তো এই যে দেখতে পাচ্ছেন ভয়াবহ একটা আগুনের দৃশ্য। তো এই ফুটেজটা আমি নিয়েছি আমার বাসার ছাদ থেকে। তো আনুমানিক তখন রাত 1:30 বাজে আগুনটা লেগেছিল। তখন আমি জেগেছিলাম, কারণ ছিল যে আমি একটা কোরআনের আলোচনা শুনছিলাম। সেই ক্ষেত্রেই কিন্তু আমি পুরোপুরি জেগেছিলাম। হঠাৎ করে দেখলাম যে মানুষ হাও মাও করে বলছে যে মার্কেটে আগুন লেগে গিয়েছে, মার্কেটে আগুন লেগে গিয়েছে, এবং কি চতুর্পাশের মসজিদের মাইক দিয়েও অ্যানাউন্স করা হচ্ছিল। তো মূলত খাগড়াছড়ি দিঘিনালা বোয়ালখালী বাজারে এই আগুনটা লাগে। অনেকেই বলছিল তৃপ্তি হোটেল থেকে, আবার কেউ বলছিল যে এটা কাপড়ের মার্কেট থেকে। এখানে কিন্তু অনেক রকমের দোকান ছিল, যেমন রেস্টুরেন্টের দোকান, কাপড়ের দোকান, হার্ডওয়্যারের দোকান, মুদির দোকান, এবং কি প্লাস্টিক সামগ্রী, আরএফএলের ওয়ার্ড্রপ, আলনা, এই ধরনের দোকানও কিন্তু এইখানে ছিল। তো দিঘিনালা, লংগদু এবং কি খাগড়াছড়ি থেকে 5টি ইউনিট এসে কিন্তু এই আগুনটা নিয়ন্ত্রণে এনেছিলেন, এবং কি সেনাবাহিনীও এইখানে ছিলেন। তো দেখা গেছে যে খাগড়াছড়ির ফায়ার সার্ভিসের উপসহকারী মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন যে রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ওনারা ধারণা করছে। তবে জানি না কিভাবে আগুনটা লেগেছে, আল্লাহ পাক রাব্বুল আলামিনই ভালো জানেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগুন লাগার পরের দিন বিকালের দৃশ্য। আমি যখন আমার দোকানে যাচ্ছিলাম তখন আমি এইগুলা দেখছিলাম, আমার এতটা খারাপ লাগছে। তো এই যে এইখানে কিন্তু অনেক দোকান ছিল। তো মোট 2টা দোকান থেকে আমি কিন্তু কয়েকদিন আগেও কিন্তু বাজার করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রড পড়ে আছে, এগুলো মূলত হচ্ছে আলনা, পাইপের আলনা। তো এইখানে কিন্তু বিভিন্ন রকমের প্লাস্টিক সামগ্রী এবং কি আরএফএলের ওয়ার্ড্রপ, এই ধরনের জিনিস তারা বিক্রি করতো এই দোকানটাতে। তো আমি কয়েকদিন আগে ওনাদের কাছ থেকে এই ধরনের 4টা বক্স আমি নিয়েছিলাম, 4,400 টাকা পড়েছিল। তো উনি কিন্তু আমার কাছে এখনও 100 টাকা পাবেন। তো আশা করি ওনাকে আমি 100 টাকা দেওয়ার চেষ্টা করব, কারণ ওনাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে, এখানে হয়তো আমরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো বাসা আমাদের নেই। তো ওই পাশের দোকানটা আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল। তো আমি এই যে দোকানে চলে এসেছি, আসার পথে আমি কিন্তু ইফতার নিয়ে এসেছি। তো আমার হাতে ক্যামেরা ছিল বিদায় আমি খুলতে পারছিলাম না। তো আমার বাপিকে ডাক দিলাম। তো আমার ছেলে এখানে এসে দেখতে পাচ্ছেন যে হাতকে একটা অঙ্গভঙ্গি করে সে ম্যাজিক করছে। আমাকে বলছে এটা একটা কথা হলো, দেখো আমি কিভাবে ম্যাজিক দিয়ে খুলে ফেলি। তো যাই হোক, বেচারা ম্যাজিক করতে গিয়ে মনে হচ্ছে ফেঁসে গিয়েছে। তো এইখানে ব্যাগটা খুলতে পারছিল না, অনেক চেষ্টা চালাচ্ছিল। তো আমি আর কি বলবো, আমি তাকিয়েছিলাম। তো অবশেষে ব্যাগটা খুলে ফেলেছে। এখন ব্যাগটা খুলে ও আমাকে বলছে সমস্যা নেই আম্মু, যেহেতু ম্যাজিক করেছি দেখবা এখন আমার ম্যাজিক। এই দেখো আমি কিভাবে এক এক করে ম্যাজিক করে ফেলছি, সব কিছু বের করে ফেলছি। তো এইগুলা বের করছিল, আর আবারও হাতটাকে অঙ্গভঙ্গি করে আমাকে বলতেছিল যে দেখো এগুলো আমি ম্যাজিক করে বের করেছি। তো এই যে দেখুন, সে এলোমেলো করে জিনিস রেখে দিয়ে এটা নাকি ওর ম্যাজিক। তো আমি আমার বাপিকে বললাম তুমি তো ম্যাজিক করেছো, এখন দেখো আমার ম্যাজিক, আমার ম্যাজিকটা কত গোছালো পরিপাটি। তো যাই হোক, যেহেতু আপনাদেরকে একটু ইফতারটা দেখাবো, কারণ হচ্ছে একটু গুছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই জন্যই যে আমার এত অনুষ্ঠানের চাপ ছিল যে এবার আমি বাসায় একদিনও আমি ইফতার বানাতে পারিনি। আমি সারাক্ষণ কিন্তু চানা মুড়ি এইগুলোর উপরেই এবারের ইফতারটা আমি কাটিয়েছি। তো বলার কিছুই নেই, যেহেতু কাজ ছিল, সবসময় যে খেতে হবে এমন তো কোনো কথা নেই। তো এখানে আমি মুড়িগুলো ঢেলে নিয়েছি, আর আমার বাপিকে বললাম তুমি হাতটাকে এরকম করো। তো আমার বাপি এরকম করলো। আমি বললাম দেখছো আমার ম্যাজিক। তো ও আমাকে বলল কি ম্যাজিক হলো? আমি বললাম এডিট করার পরে দেখতে পারবা যে মুড়িটা অটোমেটিকলি মাখা হয়ে গিয়ে
দিয়েছে। তো ও আমাকে বলছে আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা 2 প্লেট মুড়ি নিয়েছি, একটা আমার আর একটা আমার বাপির। আর অবশিষ্ট যে মুড়িগুলো ছিল সেগুলো আমি পাঠিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড। আর পাশে আরেকজন দাদার দোকান আছে, উনি হচ্ছে পাহাড়ি ত্রিরত্ন দাদা, তো ওরা দুজন মিলে খাবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মধু মধু রসমালাই, তো বাসা থেকে অর্ধেকটা ছিল, এটা আমি কাগজ পেঁচিয়ে নিয়ে চলে এসেছি। তখনও কিন্তু আমার ছেলে বারবার বলছিল আম্মু ম্যাজিক করো, তো এই যে আমি ম্যাজিক করেই কিন্তু কাগজ থেকে এই রসমালাইটা খুলে নিয়েছি। এই যে নিচে একটা বাতের ডিশ, এই ডিশটা রেখে আমি কাটার চেষ্টা করছিলাম, তবে আমার সুবিধা হচ্ছিল না কাটতে, এমন পাঁচরা পাঁচরি করছিলাম কিন্তু কোনোভাবেই আমি এটাকে সুবিধা করতে পারছিলাম না। অবশেষে এই যে দেখতে পাচ্ছেন কাটলাম, কিন্তু একটু সাদা, আমার বাপিকে দেখাচ্ছিলাম। তো আমার বাপি বলছিল যে আম্মু তোমার তো কষ্ট হচ্ছে, ম্যাজিক করে ফেলো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পরে আবারও হাতটাকে এরকম করে ম্যাজিক করে ফেললাম। তো আমার বাপিকে বললাম তুমি আর তোমার আব্বু দুইজনে মিলে গিয়ে খাও। তো ও আমাকে বলছে না তুমি ম্যাজিক দিয়ে আব্বুর এখানে পাঠিয়ে দাও। তো এই যে দেখতে পাচ্ছেন অবশেষে ছোট মানুষ আবারও হাতটাকে এরকম করলাম এবং কি এডিটের মাধ্যমে আমার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিলাম। তো ওরা বাবা ছেলে খাচ্ছিল, আর এই দিক দিয়ে যে খোসাগুলো ছিল ভাবলাম যে এগুলো ফেলে দেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিরকম করে কেটেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে খোসাগুলো দিয়ে নাকি অনেকেই অনেক রকমের রেসিপি বানিয়ে খাচ্ছে এবং কি রেসিপি বানানো যায়। তো এই যে দেখেন কত সুন্দর খোসাগুলো ফেলে দিচ্ছি। তো বাপিকে বললাম যে বাপি তুমি এগুলোকে ফেলে দাও। তো আমার আরও কিছু কাজ আছে, কারণ এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জায়গাটা সত্যিকার অর্থে আমার একটা কাজের জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ছুরিটা খুব ধারালো, আমার ডয়ারে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে এটা আমরা যখন কুরবানি দিই তখন কিন্তু এই ছুরিটার প্রয়োজন হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছি আমার কাজ এবং কি আল্লাহর নিয়ামত খেয়ে এখন আমি আমার কাজে চলে এসেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো আমার মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু আমি কাজটা বুকিং নিয়েছিলাম, কিন্তু আমার লেখা হয়নি। তো ভাবলাম যে এখন বুকিংটা লিখে নিচ্ছি, কারণ এই বুকিংটা নিতে গিয়ে এত প্যারা আমাকে আমার কাস্টমাররা দিয়েছে বলে বোঝাতে পারবো না। কারণ হচ্ছে প্রথম ছেলেটা এসেছিল, দাম দর হচ্ছিল না, তাই ও চলে গিয়েছিল, তারপর ওর বাবাকে আবার পাঠালো, ওর বাবাকেও আমার অ্যামাউন্টটা আমি বলে দিয়েছি, মনে হয় অ্যামাউন্টটা তখনও তাদের পছন্দ হয়নি। তো তারপরে আবার ছেলেটা আমাকে ফোন করে বলছে আপু আমাকে কাজটা করে দিন না। তখন আমি জিনিসটা বুঝতে পারলাম যে সম্ভবত ছেলেটার ব্যাটে বলে হচ্ছে না বলতে কি সবারই তো একটা অ্যামাউন্ট থাকে, হয়তো অ্যামাউন্টটা হয়তো একটু টান পড়ে গেছে। তো যাই হোক টাকা বড় কথা না, তো আমি বুকিংটা নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলে একদম শুয়ে আছে, মনে হয় ওর ক্লান্ত লাগছে। তো আমি আমার ছেলেকে বললাম যে বাপি তোমাকে ক্লান্ত লাগছে? তো বাপি বলল যে না, এখানে হাত নাড়িয়ে আপনাদেরকে ও হাই দিচ্ছে। তো আমি বুঝতে পারছিলাম যে আমার ছেলেটা খুব ক্লান্ত, কারণ রমাদান মাস বুঝতেই পারছেন সবাই কিন্তু একটু ক্লান্ত থাকে। তো বাপিকে বললাম আচ্ছা ঠিক আছে বাপি, এখন তো আমাদের আর কোনো কাজ নেই, চলো আমরা বাসায় যাই। তো ও আমাকে বলল আচ্ছা ঠিক আছে আম্মু। তখন আমি এখান থেকে কিছু লাল কাপড় নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার কিছু কাপড় নিচ্ছি, যেহেতু সামনে একটা অনুষ্ঠান আছে, তো আমি ডিজাইনটা ঘরের ভিতরে প্র্যাকটিস করি। যদি দেখি যে ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে তখনই কিন্তু আমার ক্লায়েন্ট এবং কি আমার কাস্টমারদেরকে আমি এই ডিজাইনটা দিয়ে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু গুছিয়ে টুচিয়ে এখন দোকান থেকে বেরিয়ে পড়ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি, কারণ হচ্ছে যে আপনাদেরকে আবারও আমি একটু দৃশ্যটা দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে দেখেন সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুরা ক্ষতস্থানটা দেখছে, আর এখান থেকে ধোঁয়া বের হচ্ছিল। আর আমি যখন যাচ্ছিলাম আমার নাকে বিদঘুটে একটা পুরা গন্ধ আসছিল। তো আমি অসহায় হয়ে তাকিয়ে দেখছিলাম, কারণ হচ্ছে যেহেতু আমিও বিজনেস করি, আমার দোকান আছে, তো এই জন্যই হয়তো তাদের জন্য আমার বেশি খারাপ লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কত আনন্দ, ঈদের বাজার, মার্কেটগুলো কত জমজমাট। কিন্তু কি বলবো, ঈদের আগেই তাদের একটা বিপদ চলে এসেছে। আল্লাহর কাছে বলছি তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। তো এই যে আমরা চলে এসেছি, তবে গাড়িওয়ালা ভাই আমাদেরকে একটু দূরে নামিয়ে দিয়েছে। আমার
ছেলে বারবার বলছিল আঙ্কেল আমরা চলে এসেছি, আঙ্কেল আমরা চলে এসেছি। তো যাই হোক একটু দূরে নামিয়ে দিয়েছে, তবে আমরা হেঁটে হেঁটে আমাদের গলিতে ঢুকে পড়ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন একটা বড় একটা বস্তা। তো আমি বাপিকে বললাম যে আমরা দুইজন মিলে এই বস্তাটা নিয়ে যাই। তো আমার ছেলে আমাকে ধরতেই দিবে না। তো কেন ধরতে দিবে না আপনাদেরকে বলছি, যেহেতু আমি মেরুদণ্ডের সমস্যার একজন রোগী, সেই জন্য আমার ছেলে আমাকে ধরতেই দিচ্ছিল না। অনেক কেয়ার করে আমার ছেলে আমাকে, আমার হাজব্যান্ডও করে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো আমার ছেলের খুব কষ্ট হচ্ছিল, আমার দেখে খুব খারাপ লাগছিল, আমি বারবার ধরতে চাইছিলাম, আমাকে ধরতেই দিচ্ছিল না। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, বাসায় চলে এসেছি। আর বস্তার মাঝে হচ্ছে আলু, 15 কেজি আলু কিনেছিলাম, আলুগুলো বড় বড়। আজকে এই পর্যন্ত, এই বলে আমি শিফানুর বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।